আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। নেটওয়ার্ক একটু স্লো। আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু বলবেন। আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু বলবেন। আমার কথা শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমার কথা কি শোনা যায়? জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যে যারা লাইভে আছেন আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন, সবাই জানেন যে আজকে 24 তারিখ। আজকে বিকাল 3টায় আমার ফ্লাইট। বিকাল 3টা বাংলাদেশ বিমানের ফ্লাইট আমার। আমি গত 19 তারিখ শুক্রবার রাত 3টায় আমি বাইক অ্যাক্সিডেন্ট করেছি। অ্যাক্সিডেন্টে আমার এই যে বামের এই যে হাড়টা না, আমার এই হাড়টা ভেঙে গেছে। এই ভাঙা হাতটা নিয়েই গত 21-22 আমার 2টা প্রোগ্রাম ছিল। আমি প্রোগ্রামগুলো করছি। কমিটি কোনোভাবেই মানতে চাইতেছিল না, এজন্য আমি এই ভাঙা হাত নিয়েই আমি প্রোগ্রামগুলো করছি। আর আজকে থেকে 20-22 দিন আগেই আমি বাংলাদেশ বিমানের রিটার্ন টিকিট কাটছি। আমি ঢাকা থেকে দাম্মাম আমি টিকিট কাটলাম। 24 তারিখ আমার ফ্লাইট, আর অক্টোবরের 6 তারিখ আমার রিটার্ন বাংলাদেশে আসার কথা। আমি আজকে অলরেডি আমার ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট। আমার এই যে ভিসা টিকিট, আমার সব কিছু, যে আমার বোর্ডিং পাস সব কিছু আমাকে দিল। ইমিগ্রেশন পুলিশ যখন আমাকে জিজ্ঞেস করলো, তখন আমি বললাম যে আমি উমরা করতে যাচ্ছি। উনি আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি একা? আমি বললাম যে হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জহির। ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো আমি, আমার পরিবার, আমার সবাই আমাকে নিষেধ করছে যে তোমার যেহেতু ভাঙ্গা হাত, তুমি প্রয়োজনে টিকিটটা রিটার্ন করো বা টিকিটের ডেট পরিবর্তন করো। আমি বলছি যে না, আমি নিয়ত করছি যাব, আমি টিকিটটা পরিবর্তন করব না।
টিকিটটা পরিবর্তন করব না, আমি এই দিনই যাব। আমি সুস্থ, ইনশাল্লাহ সুস্থ হব। আমি অনেক সাহস নিয়ে আমি এই শরীর নিয়ে আমি আসছি। আসার পরে আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি একলা যাইবা। আমি কেন এটা লাইভে বলতেছি, ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে আজকে 3টায় আমার ফ্লাইট। অলরেডি 2টা বাজে 12 মিনিট, 48 মিনিট সময় আছে আমার ফ্লাইট 3টায়। কিন্তু ইমিগ্রেশন থেকে আমাকে বলতেছে যে আমি আর গেলে নাকি ফিরে আসবো না। আমি একা যাচ্ছি। আমি তাদেরকে আমার রিটার্ন টিকিট দেখাইলাম, আমি হোটেল নিয়েছি সেটাও দেখাইলাম, আমি সব কিছু দেখাইলাম। তারা ভাবতেছে যে আমি সৌদি আরব যাচ্ছি একা ওমরা করার জন্য, মুআল্লিম নাই বা এই যে কি বলে কোনো কাফেলায় যাচ্ছি না, এজন্য তারা আমাকে দিতে চাচ্ছে না। আমি এটা বুঝলাম না, যদি তারা আমাকে নাই দেয় তাহলে তারা আমাকে বোর্ডিং পাস কেন দিল? তো বোর্ডিং পাস দেওয়ার পরে ইমিগ্রেশনে পুলিশ ভেরিফিকেশন করলো। আমি তো কোনো রাজনৈতিক ব্যক্তি না যে আমার রাজনীতির সমস্যা আছে, বা আমি তো কোনো ক্রিমিনাল না যে আমি ফিরে আসবো না। আমি শিল্পী, আমার বাংলাদেশে আমার বিশাল একটা জায়গা আছে, এখানে আমার একটা স্পেস আছে, এখানে আমি মাসে যে কয় লাখ টাকা আমি আয় করি আমার যথেষ্ট চলে। আমি কেন সৌদি আরব গিয়ে আর ফিরে আসবো না? এটা আমি ওনাদেরকে অনেক জিজ্ঞেস করলাম যে দেখেন আমার প্রবলেম কি, আমার সমস্যা কি, আপনারা আমাকে দিবেন না কেন? বলছে যে তুমি মুআল্লিম ছাড়া যাইতে পারো না একা। কিন্তু আমি অনেক দেখলাম যে একা সৌদি আরবে অনেকেই যাচ্ছে উমরা করার জন্য, তাদের বেলায় তো কোনো সমস্যা হয় নাই, আমার বেলায় এরকমটা হইলো কেন? আমি তাদেরকে অনেকবার জিজ্ঞেস করলাম যে উনি একজন মহিলা, যিনি ইমিগ্রেশন পুলিশ। আমি অনেক রিকোয়েস্ট করছি ওনাকে যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড দেখেন, আমার ফেসবুক প্রোফাইল দেখেন, বা আমার পাসপোর্ট প্রোফাইল দেখেন, আমার এগেনস্টে যদি কোনো ক্রিমিনাল ল থাকে, ক্রিমিনালি কোনো রিপোর্ট থাকে, ঠিক আছে আমাকে দেখান, আমি যাব না। কিন্তু আমি মক্কা মদিনায় যাব, আমি ওমরা করার জন্য যাব। আমি এই অসুস্থ শরীর নিয়ে আমি আসছি, আমি ঘাবড়াই নাই, সব কিছু কমপ্লিট, এমনকি আমার রিটার্ন টিকিটটাও কমপ্লিট। এরপরেও কেন আপনারা আমাকে দিবেন না? আমি অনেক রিকোয়েস্ট করার পরেও তারা আমাকে দিল না। তো এখনও আমার সময় আছে, 2টা 14 মিনিট সময়। আমি আসলে কিভাবে কি করব এটা আমি বুঝে উঠতে পারতেছি না। আমার ভিসা, আমার পাসপোর্ট, আমার আপডাউন টিকিট, আমার বাংলাদেশ বিমানের টিকিট সব ঠিক আছে, সব কিছু ওকে। তারা ভাবছে যে আমি বাংলাদেশ থেকে সৌদি আরব গেলে তাদের একটাই কথা যে আমি বাংলাদেশ থেকে গেলে আমি আর ফিরে আসবো না, যে এমনটাই তারা ভাবতেছে। এখন আমাকে তারা বলছে আমি মালিবাগ যাওয়ার জন্য, মালিবাগ গিয়া মালিবাগ থেকে কি যেন করার জন্য, তারপরে আবার নতুন করে টিকিট কাটার জন্য। আমি 90,000 টাকা দিয়ে বিমান বাংলাদেশের টিকিট কাটছি, আজকে থেকে প্রায় 1 মাস আগে আমি 90,000 টাকা দিয়ে রিটার্ন টিকিট কাটছি। তো আমার এই টিকিটটার মূল্য কি? তারপরে আমার যদি প্রবলেম থাকতো তারা তো আমাকে বোর্ডিং পাস দিত না। এমনটা করার কারণ কি? বাংলাদেশ ইমিগ্রেশনে আসলে আমি এটা বুঝি না। বা এখানকার পুলিশ, এখানকার অনেক পুলিশ আমার সাথে এসে ছবি তুলছে, এখানকার অনেক ডিউটিরত পুলিশ অফিসার তারা এসে আমার সাথে ছবি তুলছে, তারা এসে আমার সাথে সেলফি তুলছে, তাদের সবার সাথে আমি কথা বলেছি। কিন্তু আমি জিজ্ঞেস করলাম যে আমার সমস্যা কি, যদি সমস্যা থাকে আমাকে বলেন, আমি যাব না। কিন্তু এত সব কমপ্লিটলি হওয়ার পরেও আপনারা কেন আমাকে আটকাচ্ছেন? তারা কোনোভাবে আমাকে দিচ্ছে না। তো আসলে আমি খুব আহত, আমি খুবই দুঃখিত। আমি মানসিকভাবে যতটা না শারীরিকভাবে অসুস্থ,
তার চেয়ে বেশি অসুস্থ এখন মানসিকভাবে। আপনারা সবাই জানেন বাংলাদেশের আমার যারা ফ্যান ফলোয়ার, আমার যারা পরিচিত ভাই বন্ধু সবাই জানেন আমি সৌদি আরব যাব। এটা আমি আমার ফেসবুক থেকে আমি এই অবধি আমি কাউকে বলি নাই যে আমি সৌদি আরবে যাব। কিন্তু আমি আমার ছেলেপেলেরা, আমার ছোট ভাই বেরাদারা, বড় ভাইয়েরা সবাই ফেসবুক থেকে পোস্ট দিছে যে জহির পাগলা আজকে সৌদি আরবে যাচ্ছে ওমরা করার উদ্দেশ্যে। কিন্তু আমি কেন যাইতে পারতেছি না, এটা আমার সবচেয়ে দুঃখজনক। আমি এই সিস্টেমটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু এটা কেন করলো? আমার 13 দিনের ভ্রমণ, আমি 24 তারিখে ঢুকলে আমি 6 তারিখে আবার বাংলাদেশ ব্যাক করব। এই রিটার্ন টিকিট হওয়ার পরেও কেন আমাকে তারা দিবে? হ্যাঁ অবশ্যই, যে জহির ভাই আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ জহির ভাই কে লিখলেন, জিজ্ঞাসা করেন সমস্যাটা জায়গায় থাকলে সমাধান করে নেন। আমি এই যে আমার বোর্ডিং পাস, এই যে এটা আমার বোর্ডিং পাস বিমান বাংলাদেশের, এই যে আমার লাগেজ টোকেন, আমার সাথে আরো 3 জন আছে, ওনারা লেডিস, ওনাদেরটাও দেয় নাই। কেন দেয় নাই আমি জানি না, সরি আমি ওনাদেরকে দেখানোর জন্য। আমি খুব মর্মাহত এই মুহূর্তে, আমি আসলেই খুব আহত। এমনকি বিষয়টা খুবই লজ্জাজনক, খুবই অসুন্দর। আমাকে কেন দিচ্ছে না, আমাকে কেন দিবে না? আমি একটু হোল্ড প্লিজ ভাই। না আমি আসলে বারবার বলছি যে আমার আপডাউন টিকিট আছে, আপনারা আমার দেখেন। তারা বলছে যে একলা উমরা করার জন্য আমাদের অনেক রেস্ট্রিকশন আছে, মানে একা উমরা করার জন্য নাকি বাধা আছে। আবার আমি বললাম যে এখন আমি এখানে তো আমার তো এখানে জোর করতে পারতেছি না। আমার বিমানের সময় আছে আর 40 মিনিট এখন থেকে। আর তারা তো আমার কথা শুনতে চায় না। আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে দেখেন আমার সবকিছু কমপ্লিটলি, এরপরও তারা ওই যে মহিলা, উনি পুলিশ অফিসার মহিলা, ওনার নাম শারমিন, তো উনি বলছে যে না তুমি যাইতে পারবে না। আমি বললাম কেন? বলে আমাকে অলরেডি ইমিগ্রেশন থেকে নিচে নিয়ে আসছে, আমি গ্র্যান্ড ফ্লোরে আছি। আমি আসলে খুব মর্মাহত। আমার তো কেন, আমি তো রাজনৈতিক কোনো ব্যক্তি না। আসলে আমি আহত। আমি আপনাদেরকে আসলে বিষয়টা অবগত করলাম, এই যে এই সিস্টেমটা
একা কেন উমরা যাওয়া যায় না, এটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। আর আপনারা যারা একা উমরা করার জন্য আক্ষেপ বা ইচ্ছুক, আপনারা প্লিজ একটু ভেবেচিন্তে আসবেন। আমি আপনার সাথে আবার পরে আসতেছি। আমি ওনাদেরকে বারবার বলছি যে দেখেন, আপনি আমার পাসপোর্ট দেখেন, আমার প্রোফাইল দেখেন, আমার রিটার্ন টিকিট দেখেন, আমার বোর্ডিং পাস দেখেন। আপনার সব পিওর থাকে, তা আমি কেন ঢুকতে পারবো না? বিদ্যানগর না কসবা আপনার বাড়ি? হ্যাঁ, কসবা বিদ্যানগর। কোন দেশে যাইতে চাইছিলেন? আমি দাম্মামের টিকিট কেটেছি, আমার রিটার্ন টিকিট সবকিছু করা। এটা ওনাদের মর্জি মতো ওনারা আমাকে অফলোড দিয়েছে। অফলোড করছে? হ্যাঁ। আমি আপনার গান শুনছি শাহরি বাজারে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। কোনো সুযোগ নাই, এটা কোনো সিস্টেম বলেন? ওনাদের মর্জি হইলো তো দিল, মর্জি হইলো না তো দিল না। কোনো একটা ক্রিমিনাল ইস্যু যদি থাকতো, যে আমার একটা ইস্যু আছে, যে এই একটা ব্যাড ইস্যুর কারণে আমি যাইতে পারবো না, দ্যাটস ইট, আমি যাব না। আমি ওনাকে কথা বলার সুযোগই দিচ্ছে না উনি আমাকে। না না, শারমিন ম্যাডাম। আমি 11টা বাজে ঢুকছি, 12টা বাজে আমি এখানে ঢুকছি। 12টা থেকে এই অবধি ওনারা আমাকে এই ঘোরাচ্ছে। আপনাদের এখানকার 30 জন স্টাফ হবে, সবাই পুলিশ, সবাই এখানকার চাকরিজীবী। আপনাদের এখানকার আপনাদের সমবয়সী ব্যাটসম্যান বা আপনাদের জুনিয়র সিনিয়র সবাই আমাকে চিনছে, সবার সাথে আমি ছবি তুলছি, সেলফি উঠাইছি। এমনকি আমাকে এই পর্যন্ত 8 কাপ না 10 কাপ কফি খাওয়াইছে আজকে আপনাদের পুলিশদের মধ্যে আমাকে আপ্যায়ন করছে। কিন্তু উনি আমার একটা কথা শুনতে চাচ্ছে না। আমি যাব না, আমার একটা ক্রিমিনাল ইস্যু দেখান, আমি কেন যাব না? উনি বলছে যে এই একা গেলে কেউ ফিরে আসে না। এটা কোনো কথা বলেন? দাম্মামে। এটা কোনো কথা? আমি এই দেশে মাসে 10 লক্ষ টাকা ইনকাম করি, আমি শিল্পী, আমি এখানে মাসে না করলেও আমি 5-7 লাখ টাকা আমি মাসে ইনকাম করি। আমি ঘরে শুয়ে মোবাইল চালাইলেও আমার মাসে 2 লক্ষ টাকা ইনকাম হয়। আমি কেন বিদেশে যাব? আমি ঘরে ঘুমাইলে ইউটিউব থেকে আমি মাসে 2 লক্ষ টাকা পাই। আমি তো শাহালি মাজার সাথে আমার বাসা, আমি ওই শাহালি প্রায় ছিলাম না, আমাদের ওখানে আমাদের সংগঠন। আমি তো আপনার অনেকবার দেখছি বিভিন্ন অনুষ্ঠানে যান আপনি। ওই যে বুচি আছে না, বুচি আপা প্যান্ডেলে তো আপনার গান করে। হ্যালো, হ্যাঁ, না সমাধান হয় নাই তো। দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। মানুষ পলায়া যায়, দেশটাই ছেড়ে দেওয়ার ইচ্ছা। মাসে 10 লাখ টাকা কামাই করেও দেশ ছাড়ি না। 2 লাখ 3 লাখ টাকার জন্য ইউরোপে যাব। হ্যাঁ, আমি বিয়ে শাদী করছি। হ্যাঁ আছে, আমার 2 মেয়ে 1 ছেলে, ব্রাহ্মণবাড়িয়াতে। ওনাকে আমি বারবার বলছি যে আপনি আমার সাথে কথা বলেন। আমার ফ্লাইট 3টা, এখনো আমার 10 মিনিট সময় আছে। ওই ম্যাডামের আইডিটা থাকলে তো আমি মেনশন দিতাম।
এখানকার 30 জন পুলিশ আমাকে চিনছে, 30 জন। আমি 10 কাপ কফি খাইছি ওনাদের, 200 টাকা করে একটা কফি। 10টা কফি খাওয়ার পরেও আমি 12টা থেকে ওনারা আমাকে এখানে সেখানে নিচ্ছে, এখানে সেখানে নিচ্ছে। আমি পুলিশের প্রত্যেকটা পুলিশের কাছে গিয়ে বলছি যে আমার এই সমস্যাটা দেখেন। ওনারা আমার কোনো একটা প্রবলেম দেখাতে পারতেছে না, আমার একটা সমস্যা নাই, আমার এই কোনো ইলিগেল ইস্যু নাই, আমার কোনো ক্রিমিনাল ইস্যু নাই, আমার কোনো পলিটিক্স ইস্যু নাই, আমার কিচ্ছু নাই। আমার রিটার্ন টিকিট কাটা, আমার বোর্ডিং পাস দিছে, আমার মাল বুকিংয়ে গেছে, বোর্ডিংয়ে সব কিছু ওকে। তাহলে কেন আমাকে ওনারা দিবে না? আমি এই জিনিসটা আমি খুবই আমি বলবো না যে আমি বাংলাদেশ নিয়ে আমার কোনো অভিযোগ নাই, বাংলাদেশ ল নিয়ে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু ওনার যারে ইচ্ছে তারে দিচ্ছে, যারে দিচ্ছে না তারে দিচ্ছে না। এটা কেন? জি ভাই, না আমাকে কোনো ডকুমেন্টই তো ওনারা দিচ্ছে না। আমার বোর্ডিং পাসের টিকিট ওনারা বলছে যে আমি আবার মালিবাগ যাওয়ার জন্য, এসপি অফিসে যাওয়ার জন্য আমাকে যে অফলোড দিয়েছে, এই অফলোড রিকভার করে আবার আসার জন্য। তাই আমি বললাম যে আমি যে 90,000 টাকা দিয়ে টিকিট কাটলাম, আমার এই টিকিট, আমার সময়, এগুলো কি হবে? বলছে এগুলো সব আবার নতুন করে কাটতে হবে। কারণ কিচ্ছু না, আমি জানি না কারণ কি, কারণটা ওনারা আমাকে বলছেও না। আমার আর 9 মিনিট সময় আছে, অলরেডি সবাই তো চলে গেছে। না আমাকে কোনো কোনো ডকুমেন্ট ওনারা আমাকে দিচ্ছে না। আমি বলছি আমাকে আমার সমস্যাগুলো আমাকে বলেন, আমার প্রবলেমটা আমাকে ধরায় দেন, আমি চলে যাব। ওনারা এটাও দিতে রাজি না। আমি নিচে চলে আসছি গ্র্যান্ড ফ্লোরে, আবার আমি উপরে গিয়েছি, গিয়ে আমি আরেকটা কাউন্টারে ঢুকছি, ওখান থেকে আবার আমাকে নিচে নিয়ে আসছে। ওনারা আমাকে ডকুমেন্ট লিখিত কিচ্ছু বলতেছে না, বলতেছে যে আপনাকে উমরা করতে গেলে আপনার মোয়াল্লেম লাগবে, আপনার কি লাগবে, হাবিজাবি লাগবে। আমি বললাম কেন লাগবে? আমার ভাই আমাকে নিচ্ছে, উনি নূরজাহান গ্রুপের মালিক, উনি নূরজাহান গ্রুপের এমডি, উনি নিচ্ছে, উনি আমার ভাই, উনি আমাকে নিয়ে উমরা করবে। উনি ওখানকার 50 বারের বেশি উনি উমরা করছে, সব কিছু ওনার আন্ডারে যাচ্ছে। তাহলে আপনি ওনার সাথে কথা বলেন। ওনারা কথাও বলতে রাজি না। আমি বললাম আমার সমস্যা বলেন। বলে কেউ সৌদি আরবে উমরা করার জন্য একা গেলে ফিরে আসে না। এটা কোনো কথা? আমি ফিরে আসবো না, আমি ইউরোপে চলে যাব, আমি বাইরে চলে যাব? আমি আমার ভাইয়ের কাছে যাচ্ছি, এটা তো অবশ্যই রিলেটিভ। আমি ওনাকে বলছি শারমিন, ওই ম্যাডাম আমার একটা কথাও শুনতে রাজি না। 30 জন পুলিশ আমাকে চিনে, আমি সবার সাথে ছবিও তুলছি ইমিগ্রেশনে। জি আছে, আমার এখানে আমার অ্যাড্রেস শো করা আছে, আমার ভাইয়ের নামটাও লেখা আছে, আমার হোটেল বুকিং সব কিছু আছে। ওকে, বুঝছেন, আমার সব ঠিক আছে, আমার কোনো ক্রিমিনাল ইস্যু নাই। আমাকে একবার নিচে নিয়ে আসছে, আমি আবার উপরে গেছি, এখান থেকে আমি আবার নিচে আসছি। আমার এখনো 7 মিনিট সময় বাকি আছে। ওনারা আমাকে অফলোড দিয়ে দিয়েছে এই পাসপোর্টের নিচে। ওয়ান মিনিট, এই যে এইটা ওনারা এটা আমাকে দিয়েছে, এই যে দেখেন,
এই সইটা ওই যে ম্যাডাম দিয়ে গেছে। আমি আমার সমস্যাটা ওনাদের কাছে আমি জানার জন্য বারবার 12টা থেকে আমি ওনাদেরকে বলছি আমার সমস্যা বলেন। আমাকে যদি সমস্যা হয় তাহলে আমাকে বোর্ডিং পাস দিলেন কেন? আমার বোর্ডিং পাস যদি দিবেন আমাকে ঢুকতে দিবেন না কেন? আমার যদি কোনো ক্রিমিনাল ইস্যু থাকে সেটা আপনারা আমাকে বলেন। আমার যদি সমস্যা থাকে আমাকে বলেন। বিদেশ সৌদি আরব গেলে আমি আর সৌদি আরব থেকে ফিরে আসে না, বুঝছেন অবস্থা। আমি খুবই আমি খুব লজ্জিত। হ্যাঁ আমি জিজ্ঞেস করছি, আরে ভাই আমার সমস্যাটা কি? আপনি আবিদ ভাই আমি জিজ্ঞেস করছি অনেকবার, আমি জিজ্ঞেস করছি যে আমার সমস্যাটা কি আমাকে বলেন। ওনারা আমার সমস্যাটা ধরাই দিচ্ছে না, উনি বলছে যে অফলোড হয়ে গেছে। কেন অফলোড হবে? আমার রিটার্ন টিকিট আমি আপনাকে দেখাচ্ছি। আমি প্লিজ আমি সরি, এই যে দেখেন, এই যে এটা আমার উমরার ভিসা, এই যে দেখছেন, এই যে আমার উমরার ভিসা। এই যে দেখেন, দেখছেন, আর এটা হচ্ছে আমার বোর্ডিং পাস। এই যে আমার টিকিট, এই যে আমার টিকিট দেখেন, আমার 24 তারিখ আমার ঢোকা, আর এই যে 6 তারিখে আমার রিটার্ন বাংলাদেশ। আমার রিটার্ন টিকিট বাংলা বিমানের। আমার যদি এখানে যদি আমার কোনো ইস্যু থাকতো, তারপরে দেখেন আমি আবার জেদ্দা থেকে, ওই যে দাম্মাম থেকে জেদ্দার টিকিটটা পর্যন্ত আমি কাইটা রাখছি। এই যে দেখেন জহিরুল ইসলাম, এই যে দেখেন জহিরুল ইসলাম, সালাউদ্দিন সেলিম, এই যে দেখেন জেদ্দা, এই যে 27 তারিখে ওই যে জেদ্দার টিকিটটা পর্যন্ত আমার কাটা। এত কিছুর পরেও আমার কোনো ইলিগেল ইস্যু নাই, আমার কোনো সমস্যা নাই, কেন আমাকে দিবেন? কি আমার সাথে আরো 2জন লেডি, এই যে ওনারা এখানে, এই যে সরি দেখানোর জন্য, আমি এটা দেখানো ঠিক না, এই যে ওনাদেরকেও দিচ্ছে না, ওনারাও যেতে পারতেছে না। আবার ঢুকবো, আমার মন চাইতেছে কি জানেন? মন চাইতেছে কি, সত্যি মন চাইতেছে কি, মানে সব মিলায় পরিস্থিতি, দেশটা আমি ছেড়ে দিই। আমার প্রবলেম থাকলে আমাকে যদি একটা সমস্যা বলতো, আমি ঠিক আছে, হ্যাঁ আমার সমস্যা, আমি যাব না, আমি চলে আসবো, হ্যাঁ আমি তাদের সাথে তর্ক করব না, মার্কেটিং করব না। আমার সমস্যা তারা ধরাই দিচ্ছে না, একটা লোক আমার কথা নিচ্ছে না, অথচ তাদের 30 জন অফিসারের বেশি, সবার সাথে আমি মোলাকাত করছি। 12টা থেকে 2টা পর্যন্ত আমি ওনাদের পিছনে দৌড়াচ্ছি। এখানে কার কমপ্লেন কে নেয়? এখানে কে আপনার কমপ্লেন কেউ নিবে? এখানের কোনো অভিভাবক আছে আপনার মনে হয়?